উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা, বন্ধু, সহকর্মী যারা দূরে আছেন, সকলকে কংগ্রেসের মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। এই এলাকার মানুষ আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনায় অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই শিক্ষিত, সচেতন, অভিজ্ঞ সম্পন্ন বেড়লাগার মানুষ। আমি নতুন করে আপনাদের বিশেষ কোনো কথা বলতে আসেনি। আপনারা যা দেখছেন, যা বুঝছেন, যা শুনছেন, তাই নিয়েই আপনাদের সামনে আলোচনা করতে চাই। পশ্চিমবঙ্গের নির্বাচন, এই নির্বাচনে পরিকল্পিতভাবে একটা প্রচার করা হচ্ছিল যে বাংলায় নির্বাচন মানে দুটো দলের মধ্যে, একদিকে টিএমসি, একদিকে বিজেপি। বাকি আমাদের কোনো নাম ধাম ছিল না, না খবরের কাগজে, কোথাও আমাদের নাম নেই। এখনো কোথাও আমাদের নাম টাম খুঁজে পাবে না। কালকে আমি ঔরঙ্গাবাদ গেছি, হাজার হাজার মানুষের মিছিল, নাম পাওয়া যাবে না, যে হাজার হাজার মানুষ ছিল বলা হবে না। তো এখানকার মিডিয়াওয়ালারা, টিভি বলুন, খবরের কাগজ বলুন, কংগ্রেসের খবর সেখানে লেখা হয়। কংগ্রেসের খবর লিখলে টিএমসি এবং বিজেপির পক্ষ থেকে এই সংবাদ জগতে অ্যাডভার্টাইজের পয়সা দেওয়া হবে, তাই আমাদের কথা লেখা যাবে না। সেই সুযোগে প্রচার চলছে দুটো দলের মধ্যে লড়াই। হালে প্রচার মাধ্যম বাধ্য হচ্ছে এই কথা বলতে যে না, দুটো দল না, আরেকটা শক্তি এসছে, কংগ্রেস বাম শক্তি, তারাও কিন্তু ময়দানে নেমে পড়েছে। আমাদের শক্তি আছে কি না আছে, আজকে দেখুন এই প্রখর রৌদ্রতাপে একটা অঞ্চলের কর্মীদেরকে সমাবেশ, তার সব থেকে জ্বলন্ত প্রমাণ যে একটা কর্মী সভাতে এত মানুষ, আমাদের ঘরের মা, বোন, ভাবি, বুবু, তারা এসে থাকেন। বেলডাঙ্গার মানুষ, আপনারা বারবার আমাকে দোয়া করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, তাই আমি 5 বারের এমপি হতে পেরেছি, একবারের নয়। আপনাদের দোয়া আশীর্বাদ। তাই আপনাদের সঙ্গে আমার কোন রাজনৈতিক সম্পর্ক নয়, শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নিয়ে, শুধুমাত্র ভোটের সম্পর্ক, নির্বাচনের সম্পর্ক নিয়ে আমরা এখানে আসি। এই এলাকার মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সম্মান করি। আমার ভাই শফিউজ্জামান, তাকেও আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, তাই সেখানকার এমএলএ হতে পারে। এবারে নির্বাচনে এক অদ্ভুত প্রচার চলছে। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে গালাগালির প্রতিযোগিতা, গালাগালির প্রতিযোগিতা চলছে, খিস্তির প্রতিযোগিতা চলছে, খেউড়ের প্রতিযোগিতা চলছে, মানুষের কথা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এটাই এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সব থেকে উল্লেখযোগ্য দিক। একটা শুনছেন যে দুই দল পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে কোনো আলোচনায় আগ্রহী, রুটি রুজি নিয়ে কোনো আগ্রহ আছে? আলোচনা কি? তোকে দেখে নিব, এ বলছে তোকে দেখে নিব, এ বলছে মাঠে খেলা হবে, ও বলছে মাঠে দেখা হবে, নানা রকমের কথা। মানুষের ভোট। আমি একটা লোককে একদিন বলতে শুনেছিলাম, আমাকে ভরতপুরের একদম কৃষি চাষি লোক, সে একদিন আমাকে গল্প করতে বলছে, দাদা একটা জিনিস জানবেন, ভোট কিন্তু খুব কঠিন জিনিস। মানুষ রক্ত দিয়ে দিবে কাউকে বিপদে পড়লে, কিন্তু কারোর কথায় ভোট দিয়ে দিবে না। ভোট সে নিজের কথাতে, নিজের মতে, নিজের বিশ্বাস দেবে। হয়তো বিপদে পড়েছেন, আপনি রক্ত দিয়ে দিল, তারপরে এটা নয় রক্ত দিয়েছে মানে আপনাকে ভোটও দিবে। তাই মানুষের ভোটে সেই গুরুত্ব, সেই সম্মান আজকে দিল্লির শাসক দল, রাজ্যের শাসক দল কেউ দিতে চাইছে না। তাই বাংলার রাজনীতির ময়দানে মানুষের কথা নাই, কৃষকের কথা নাই, শ্রমিকের কথা নাই, বেকার যুবকদের কথা নাই, শুধু গল্প আর মিথ্যা প্রতিশ্রুতি। এই বলছে আমরা ভারতবর্ষ তৈরি করে দিলাম।
আমরা পাকিস্তানকে মোকাবেলা করে দিলাম, আমরা ভারতবর্ষকে আগের থেকে শক্তিশালী করে দিলাম। রাজ্যে যখন আসছি এখানকার সরকার বলছে 10 বছরে বাংলাকে পাল্টিয়ে দিলাম। দিল্লি থেকে এসে বলছে সোনার বাংলা করব, কেউ রূপার বাংলা করবে, কেউ হীরার বাংলা করবে। আর এখানকার মুখ্যমন্ত্রী সে তো বলেই দিয়েছে আগে আমি কাটমারির বাংলা করব, তো কাটমারি বাংলা থাকবে। কি পেয়েছে আমরা বলুন তো? 10 বছরে 6 বছরে বিজেপি আমাদের কি দিয়েছে বলুন? অকারণে সমাজটাকে বিভাজিত করেছে, সমাজের মধ্যে অনৈক্য, সমাজের মধ্যে বিদ্বেষ, সমাজের মধ্যে ঘৃণা, সমাজের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ করছে। আর কি করেছে, কি দিয়েছে আমাদের? বলেছিল ক্ষমতায় আসি সব বিদেশে টাকা আছে, কালো টাকা সব তোমাদের ফেরত দেব। বললো নোটবন্দি করে দিলাম, সারা ভারতবর্ষে ঝামেলা মিটে যাবে। তারপরে বললো লকডাউন করে দিলাম, তোমাদের করোনার জন্য চিন্তা করতে হবে না। লকডাউন হলো 1.5 লক্ষ মানুষের মৃত্যু, লকডাউন হলো লক্ষ লক্ষ মানুষ, শুধু নয় কোটি কোটি মানুষের কর্ম গেল। তার বদলে কেন্দ্রের সরকারের কোনো ভাবনা আছে না, রাজ্য সরকারের কোনো ভাবনা আছে না। করোনার সময় ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মানুষের প্রতি সুবিচার করেনি। লক্ষ লক্ষ মানুষ তাদের কাম কাজ ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে নিজেদের গ্রামে ফেরার জন্য রাস্তায় নেমে পড়লো। বাস নাই, ট্রেন নাই, পয়সা নাই, খাবার নাই, জল নাই, বাড়ি ফিরতে হবে, দরকার হলে বাড়ি গিয়ে মরবো, এই শপথ নিয়ে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিল। সেদিন ভারত সরকার তাকিয়েছিল তাদের দিকে? ভারত সরকার তাকায়নি। সেদিন সেই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা আমি নিজে দেখেছি। কারণ আমি তখন দিল্লিতে আমি জানতাম, আমি অফিস খুলেছিলাম, হাজার হাজার পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেছি। প্রতিদিন 2 থেকে 3 হাজার করে ফোন আসতো আমার বাড়িতে, তাদেরকে খাবার জোগাড় করা। নিজে তো জোগাড় করতে পারিনি, কাউকে ধরে ভিক মেয়ে হাত জোর করে পুলিশকে, এসপি কে, ডিএম কে, সরকারকে, এমএলএ কে, এমপি কে, যে যে রাজ্যে আছে, কাশ্মীর অনন্তনাগ থেকে আন্দামান পর্যন্ত মুর্শিদাবাদের মানুষের খোঁজ পাওয়া যায়। সে কি দুরবস্থা, তাদের কেউ কাঁদছে, বলছে তাদের একবার বাড়ি নিয়েছিল, ওখানে কবর হয় থাকবো, ওখানে শ্মশানে যাবো, এখানে মরবো না। তাদেরকে সব ছেড়ে দিল, তাদেরকে সব ছেড়ে দিল ভগবানের ভরসায়, আল্লাহর ভরসায়। সরকার থাকলো না। ট্রেনের যখন ব্যবস্থা করা হলো, সেই ট্রেন আসবে বাংলায়, পশ্চিমবঙ্গের সরকার বলতে আরম্ভ করলো মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেবো না। যারা এসছে সকলে কি করোনা হয়ে গেছে? আমার ভাই, আমার আত্মীয় যারা ভোট দেয়, আমার ভোটার, তাদের দয়াতে মুখ্যমন্ত্রী হলাম। তারা যখন বিপদে পড়ছে তখন বলছে বাংলায় ঢুকতে দেবো না। এটা কিসের বিচার বলুন? কিসের বিচার বলুন? তাই আবার বলবো আপনাদেরকে, আপনার কান দিয়ে নয়, চোখ দিয়ে জগৎটা দেখুন। গত লোকসভা নির্বাচনে এই তৃণমূল কি প্রচার করেছিল? অধীর চৌধুরী বিজেপি হয়ে গেছে, অধীর চৌধুরী আরএসএস হয়ে গেছে। অধীর চৌধুরীকে ভোট দিও না, অধীর চৌধুরীকে ভোট দিলে নাকি গরু কাটা বন্ধ হয়ে যাবে, কসাইখানা বন্ধ হয়ে যাবে। আমি বলিনি, তৃণমূলের নেতা। কেন? মুসলমান খ্যাপা। অধীর চৌধুরী মুসলমানকে খ্যাপা দেয়। অথচ এই তৃণমূল পঞ্চায়েতের ভোটে মনে করে দেখুন, ভোট করতে দেয়নি, না কংগ্রেসকে দিয়েছে, না সিপিএমকে দিয়েছে, না মানুষের ভোট দেওয়ার অধিকার তারা স্বীকৃতি দিয়েছে। কোথাও তো ভোট দিতে পারেনি। 20,000 আসনে বিনা লড়াই তারা জয়ী হয়েছে। বাংলায় কি দেখলাম আমরা? বেলডাঙ্গা কি দেখলেন? আপনার আমার ভোট থাকা সত্ত্বেও আমাকে আপনাকে ভোট দিতে দেওয়া হতো। আমি আপনি কি অন্যায় করেছিলাম? ভোট দেওয়ার অধিকার তো সংবিধানের অধিকার। পঞ্চায়েত মানে গ্রামের উৎসব, পঞ্চায়েত মানে গ্রামের একটা পরব। সেই পঞ্চায়েতে আমাদের ঘরের মা বোন, আমাদের ঘরের ভাবি বুবু আপা, তাদের কাছে যেটা উৎসব, সেই উৎসবকে তারা পালন করতে যায়, সব লুট হয়ে গেল, সব লুট হয়ে গেল। পঞ্চায়েতের ভোটের দিন 60 জন মানুষ খুন হলো বাংলায়, 34 সদস্য মানুষ ভোট দিতে পারলো না। বাংলার এটাই হচ্ছে গণতন্ত্র,
এটাই বাংলা গণতন্ত্র। কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই ভোটে তৃণমূল বিজেপিকে কিছু বলে। বিজেপি কিন্তু ক্যান্ডিডেট হয়েছে, বিজেপি জিতেছে, বিজেপি পঞ্চায়েতও করেছে। চালাকিটা কি জানেন? অধীর চৌধুরীকে হারাতে হবে। অধীর চৌধুরীকে হারাতে গেলে হিন্দু ভোটও কাটতে হবে, মুসলমান ভোটও কাটতে হবে। হিন্দু ভোট কি করে কাটা যাবে? এটা তো পঞ্চায়েতে কাউকে আমরা ভোট করতে দিলাম না, বিজেপি তোমাদেরকে ভোট করতে দিলাম। হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, কংগ্রেসে নয়, তোমরা বিজেপি করো, তৃণমূল তোমাদের কিছু বলবে না। দেখো, তৃণমূল কংগ্রেসকে ভোট করতে দেয়নি, সিপিএম কে ভোট করতে দেয়নি, কিন্তু বিজেপিকে ভোট করতে দিচ্ছে। তাই তোমরা সবাই বিজেপি করো, এটাই তো বার্তা। না না, আমাদেরকে ভোট করতে দিল না, কংগ্রেস সিপিএম কে ভোট করতে দেওয়া হলো না, বিজেপিকে আমাদের ভোট করতে দেওয়া হলো, বিজেপিকে পঞ্চায়েত গঠন করতে দেওয়া হলো। আমরা তারপর কেন করা হয়েছিল এটা? যে অধীর চৌধুরীর পাশ থেকে হিন্দু ভোট চলে যায়। একবার লোকে বিজেপিতে গেলে হিন্দুরা অধীর চৌধুরীকে ভোট দেবে। কিন্তু শুধু হিন্দু ভোট কাটলে তো হবে না, মুসলমান ভোটও কাটতে হবে। রোটিরা অধীর চৌধুরী বিজেপি হয়ে গেছে, অধীর চৌধুরী আরএসএস করছে। অনেক মৌলানা মৌলবীকে তারা ফিট করলো, প্রচার করো প্রচার করো। আপনি তখন দেখেছিলেন আমাকে আরএসএস করতে দেখেন, কেউ দেখেছিলেন বিজেপি করতে দেখেন, কিন্তু কানে ঢুকিয়ে দিল কি করবে? আমরা তো জানি, আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে মানুষ হয়েছি, একবার নয় 5 বারের এমপি হয়েছি। আমি কংগ্রেস না বিজেপি এলাকার মানুষ আমার থেকে বেশি জানি, তাই মানুষ যা করে করবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করা, বিভ্রান্ত করিয়ে ভোটের বাজারে মুসলমানের ভোট আমার কাছ থেকে কেটে নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু লক্ষ্য করে দেখুন, সেদিন যারা বলেছিল অধীর চৌধুরী বিজেপি হয়ে যাবে, অধীর চৌধুরীকে ভোট দিও না, অধীর চৌধুরী আরএসএস হয়ে যাবে, অধীর চৌধুরীকে ভোট দিও না। আজকে কি দেখছি, সেদিন যারা এই কথা বলেছিল তারা এখন বিজেপি দলের নাম লিখিয়ে বিজেপি থেকে বেশি জয় শ্রীরাম করছে। সেদিনকার অবজারভার যারা এখানে প্রচার করেছিল অধীর চৌধুরী বিজেপি, অধীর চৌধুরী কংগ্রেসে থাকলো, যারা প্রচার করলো তারা সব বিজেপিতে লাইন লাগিয়ে এখন বিজেপির নেতা বনে গেল। তাই আবার বলছি, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে দেখবেন না। আবার ওরা বলবে কি কথা, আবার ওরা প্রচার করছে কি কথা। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অতীত ভুলে যাবেন না। অতীতে এই 99 সালে এই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে নির্বাচনী গাঁট ছড়া বেঁধে তারা ভোট করেছিল, মনে করে দেখো। আমরা করিনি, দিদি তাদের সঙ্গে নির্বাচন আঘাত করেছিল। আমরা তো নির্বাচন আঘাত করেছি সিপিএম এর সঙ্গে 2016-তে। দিদি 1999 থেকে বিজেপির সঙ্গে আঘাত করে চলেছে। তাদের পার্টি ভোট শুধু করেনি, তাদের সরকারের মন্ত্রী ছিল। কখনো বিজেপির বিরুদ্ধে একটা শব্দ কোথাও উচ্চারণ করেননি, কোথাও বিজেপি কোনো বাধা সৃষ্টি করেননি। মেরেছে কাকে? কংগ্রেসকে। মেরেছে কাকে? সিপিএম কে। যারা ধর্মনিরপেক্ষ পার্টি করে দিদি তাদের উপরে হামলা করেছে, যারা মানুষের কথা বলে দিদি তাদের উপরে হামলা করেছে। মাঝখান থেকে কি হয়েছে? বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে, বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে। মুসলমানদেরকে বলেছে তোমাদেরকে ইমাম ভাতা দেবো, মুয়াজ্জিন ভাতা দেবো, সব মুসলমান আমাকে ভোট দাও। কিন্তু এ কথা বলেনি যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দিদির দেওয়ার ক্ষমতা নাই, তার জন্য ওয়াকফ বোর্ড আছে। ধর্মপ্রাণ মুসলমান সেখানে আল্লাহর নামে সম্পত্তি উৎসর্গ করে, সেই সম্পত্তি থেকেই ওয়াকফ বোর্ড তৈরি হয়। সে ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমান সমাজে খরচ দিল টাকা ওয়াকফ বোর্ড থেকে। আর বাংলায় প্রচার করে দিল কি, আমি মুসলমানদেরকে ইমাম ভাতা দিচ্ছি, আমি মুসলমানদেরকে মুয়াজ্জিন ভাতা দিচ্ছি। কেন? মুসলমানরা ভাববে দিদি আমাদের এত বড় কাজ করেছে, চলো সব মুসলমান দিদির সঙ্গে চলো, এইটাই তো রাজনীতি। অথচ দেখুন এই পশ্চিমবঙ্গে এত ওয়াকফ সম্পত্তি আছে, বিশেষজ্ঞরা বলছে সেই ওয়াকফ সম্পত্তি ঠিক মতন কাজে লাগালে বছরে 10 থেকে 12,000 কোটি টাকা রোজগার ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডের রোজগার মানে এতিম বাচ্চাদের সুবিধা, ওয়াকফ বোর্ডের রোজগার মানে মুসলমান সমাজের সুবিধা, সেই দিকে মাথা ব্যথা নাই। কিন্তু
মুসলমানদেরকে প্রমাণ করার চেষ্টা করলো, ওহে মুসলমান তোমরা তো মিসকিন, তাই আমি তোমাদেরকে ইমাম ভাতা দিচ্ছি, মুয়াজ্জিন ভাতা দিচ্ছি। আপনারই নিল, আপনারই টাকা, মুসলমানদের অতপরের টাকা, কিন্তু বাজার কার, প্রচার কার, দিলকে মমতা ব্যানার্জি। এই সেই মমতা ব্যানার্জি নামাজের কাতারে দাঁড়িয়ে ঈদের সময় মুসলমান সাজার চেষ্টা করে। এখন এসব করে না, আগে করেছে। কারণ দিদি বুঝে গেছে এইসব করলে এখন আর হিন্দুদের ভোট পাওয়া যাবে না। বিজেপি সেই ফাঁকে প্রচার করতে আরম্ভ করে দিল, দেখো দিদি তোমাদের এত দিদি দিদি করো, দিদি এখন ইমাম ভাতা দিচ্ছে, দিদি মহরমের দিন ঠাকুর ভাষণ করতে দিচ্ছে না। আপনারা কিন্তু কেউ বলেননি, খামোখা নিজে নিজে কোন মুসলমান বলেনি যে আমি মহরমের তাজিয়া বার করবো, ঠাকুর বিসর্জন বন্ধ করে দাও, কোনো মুসলমান বলে। দিদি যে তৈরি করেছে, যে এগুলো তৈরি করেছে, সমাজে বিভাজন করো, মুসলমানদেরকে পকেটে পুরে দাও, বাকি গরিব গুরব যা আছে এদিক ওদিক বলে আমি ম্যানেজ করে নেব। এটাই তো রাজনীতি ছিল, এটাই তো রাজনীতি ছিল। এখন দিদি বুঝেছে এ করে তার কর্তা হয়নি, তাই এখন উল্টো সুর। এখন সুর কি, আমি পুরোহিতদের ভাতা দিই, এখন আর ইমাম ভাতার কথা বলে না, এখন বলে পুরোহিত ভাতা দিই। এখন কি বলছে, বলছে দীঘার সমুদ্রের পাড়ে আমি পুরীর মন্দিরের মতন মন্দির করে দিই। এখন কি বলছে, হিন্দু দুর্গা পুজো করো, আমি তোমাদের 50,000 টাকা করে চাঁদা দিব। মুসলমানরা ঈদের সময় ঈদগাহে নামাজ পড়ে, বকরিদের নামাজ পড়েনি, তার কারণ করোনা ছিল। তাই আইন মেনে করোনার সময়তেও কোন মুসলমানের জীবনে যে কেউ স্বপ্ন ভাবেনি ঈদগাহে ঈদের সময় নামাজ না পড়া, তাও মুসলমান মেনেছে। কারণ মুসলমান মনে করেছে সমাজ আগে, মানুষের প্রাণ আগে, আমি নামাজ যেখানে খুশি পড়ে নেব, একবারই তো অসুবিধা হবে না। অথচ দেখুন এই করোনার মধ্যে 50,000 টাকা করে চাঁদা দিলে হিন্দুদের দুর্গা পুজো। কেন কেন মুসলমানদের ঈদ ছিল, তাদের তো সময় পায়েস খাওয়ার জন্য কিছু দিতে পারত, মুসলমানদের বকরিদ ছিল, তাদেরকে তো পশু কেনার জন্য কিছু দিতে পারত। এখন হিন্দু খুশি করতে হবে। মমতা ব্যানার্জি প্রমাণ করতে চাইছে ও মোদির থেকে বড় হিন্দু। তাই আগে কলকাতা রাজপথে দিদি দুয়া পড়ছে, ছবি দেখা যেত, এখন কলকাতা রাজপথে ছবি দেখা যায়, কিসের ছবি, দিদি ঠাকুরের চোখ আছে, দিদি 7 শিয়ালা 1 শিয়ালা। তাই সত্যকে সত্য বলে দেখুন, ভারতবর্ষের কংগ্রেস যুগ যুগ ধরে বলেছে আমরা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করি। আজকে না, যুগ যুগ ধরে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষের ভোট দেওয়ার অধিকারকে বিশ্বাস করি। তার থেকে আমরা সরিনি, আমরা ক্ষমতা পেতে পারি, ক্ষমতা না পেতে পারি, আলাদা কথা, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে কখনো বিচ্যুত হই। তাই যতদিন কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতায় থাকে, ততদিন ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি দমে থাকে। কংগ্রেস যখন দুর্বল হয়ে যায়, সাম্প্রদায়িক শক্তি প্রবল হয়ে যায়। এটাই ভারতবর্ষের ইতিহাস। তাই নতুন করে আজকে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতার লড়াই সবাইকে শুরু করতে হবে। এই লড়াই হিন্দু, এই লড়াই মুসলমানের। ধর্ম নিরপেক্ষ মানে মুসলমানকে হতে হবে তা নয়, ধর্ম নিরপেক্ষ হিন্দুকে হতে হবে। কারণ উভয়ের স্বার্থে এই দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে হবে, ধর্ম নিরপেক্ষ রাখতে হবে। কারণ আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি, হিন্দু মুসলমান মিলেমিশে আমরা এই দেশ করেছি। তাই এই দেশ হিন্দুর দেশ নয়, এই দেশ মুসলমানের দেশ নয়, এটা আমাদের সকলের দেশ। এই ভাবনাটা যদি আমরা না করি, তাহলে আমরা সবাই থাকবো। বিজেপি বিভেদ তৈরি করার জন্য কি বলছে, এনআরসি নিয়ে আসবে, মুসলমানদেরকে পাকিস্তানে পাঠাবো। কোথায় তোমার এনআরসি ভাই? তুমি আসামে এনআরসি আনলে, এনআরসিতে 19 লক্ষ মানুষকে তোমরা চিহ্নিত করলে, সেই 19 লক্ষ মানুষের মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম পাওয়া গেল, তোমরা তাদেরকে জেলে পুরার ব্যবস্থা করছো। তাই বাংলার মানুষ বিজেপির এনআরসি তত্ত্বে বিভ্রান্ত হয়। বিজেপি যদি প্রকৃতই এনআরসি নিয়ে আসার ইচ্ছা থাকতো, তাহলে বিজেপি শাসিত 22টা রাজ্যে কেন এনআরসি আনলো না? কারণ ওখানে তো বিজেপি এমনি জিতে আছে, নতুন করে বিভাজনের দরকার পড়বে না, নতুন করে বিভাজনের দরকার পড়বে না। কিন্তু বাংলায় বিভাজনের দরকার, বাংলায় হিন্দু মুসলমানের ভাগাভাগি দরকার, তাই এখানে এনআরসি করতে হবে। দাঁড়ান রে ভাই,
আর কিছু বলো, কিছু করবে না, বসো। আর বেল লাগায় সব যদি নিয়মে চলে বেল লাগা মানায় না, ঝুল ঝামেলা হবে, একটু বেল লাগা মানায় না, একটু বলে হয়ে গেল আমার একটু। তো বিষয়টা হচ্ছে এরকম, এই এনআরসির কথা বলে সমাজকে বিভাজিত করার চেষ্টা করা হয়। যদি এনআরসি সমাধান হতো তাহলে আসামে এনআরসি হওয়ার পর বিজেপি বলতো না এসব এনআরসি এসব করা হবে না, এটা বলতো না। কারণ এনআরসি করতে গিয়ে আসামে বিজেপি ঠকে গেছে। 19 লক্ষ লোকের নাম বার করেছে, 14 লক্ষ হিন্দু, কোন দিকে যাবে? তাই এনআরসি গল্প এখন বিজেপি আর করছে না, বলছে ভোটের পর হবে, নাগরিক আইন ভোটের পর হবে। কে কি করবে বলুন তো? ভারতবর্ষের নাগরিক যারা, তারা সংবিধান মেনে নাগরিক হয়। ভারতবর্ষের নাগরিক মোদির ইচ্ছায় থাকা বা না থাকা নির্ভর করে না। ভারতবর্ষের নাগরিক সংবিধান আমাকে দিয়েছে, সেদিন থেকে ভারতবর্ষের সংবিধান, সেদিন থেকে আমরা যারা আছি তারা সবাই নাগরিক। কারণ দয়াতে আমরা নাগরিক হইনি। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপি কোনো জায়গায় বলবে আমরা নাগরিক আইন আনবো, আসামে কিন্তু বলবে না। কারণ আসামের বিজেপি ভোট করছে কি বলে? আসামের বিজেপি ভোট করছে বাংলাদেশ থেকে হিন্দু মুসলমান যারা এসছে সবকে তারা। পশ্চিমবঙ্গে বিজেপি কি করে ভোট করবে? পশ্চিমবঙ্গে বিজেপি ভোট করবে হিন্দু রাখবো, মুসলমান। আসামে এক কথা, বাংলায় এক কথা। এবার সেটা বাড়াবাড়ি করে বলছে না, কারণ বাংলা আর আসামে একসঙ্গে ভোট, তাই হিসাব করে করে বলছে। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন এগুলো, হিন্দুদেরকে বলবো লক্ষ্য রাখবেন, বিজেপির কথায় প্রভাবিত হবেন না। আমার আপনার জীবনে দরকার কি? আমার আপনার জীবনে রুটি দরকার, রুজি দরকার, খাদ্য দরকার, স্বাস্থ্য দরকার, শিক্ষা দরকার। কংগ্রেসরা কে দিয়েছে ভারতবর্ষের মানুষকে বলুন? যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন আমাদের আয়ু ছিল কত জানেন? 32 বছর। আজ আমাদের আয়ু কত গড়ে? 72 বছর। কে করেছে? ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের দেশে যা খাদ্য উৎপাদন হতো আমাদের পেট ভরতো না। বিদেশ থেকে খাবার ধার করে আনতে হতো, ভিক মেঘে আনতে হতো। ইন্দিরা গান্ধী সবুজ বিপ্লব করলো, ভারতবর্ষকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করলো। ইন্দিরা গান্ধী রেশন ব্যবস্থা চালু করলো, ভারতবর্ষের মানুষকে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করলো। আর আজ বিজেপি পার্টি সেই রেশন ব্যবস্থাকে তুলে দিতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে দিল্লিতে, কৃষকদের দিচ্ছে না। প্রতিবাদের কারণ কি? ন্যায্য মূল্যে ফসল বিক্রি করার ব্যবস্থা তুলে দিতে চাইছে বিজেপি। ন্যায্য মূল্যে ফসল বিক্রি না করতে হলে কৃষক খাবে কি? এবছরে ধানের দর ঠিক হয়েছে 1868 টাকা, এ গ্রেডের ধানের দর 1888 টাকা। কেন্দ্রীয় সরকারের সংস্থা, কংগ্রেসের আমল থেকে একটা সংস্থা, যে তারা প্রত্যেক বছর ঠিক করে দেয় ধানের দর, গমের দর কত হবে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের প্রচুর পরিমাণ কৃষকের ফসল কেনার ব্যবস্থা আছে, বাংলায় নেই। তাই বাংলায় কৃষক 1880 টাকা করে 1 কুইন্টাল ধান বিক্রি করার অধিকার থাকলেও সেই ধান খরিদ করা হয় না, কারণ পশ্চিমবঙ্গ সরকার তা করে না। এখানে ঢোল বাজবে, বড় বড় কথা হবে, অনেক বড় বড় প্রতিশ্রুতি হবে, কিন্তু আমার যা হক, আমার যা পাওনা সেটা দেওয়া হবে না। 1 কুইন্টাল ধান 1880 টাকা করে সারা ভারতবর্ষে দেওয়া। তার মধ্যে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার 1 কুইন্টাল ধান কেনে 2500 টাকা করে। 1880 টাকার পর বাকি টাকাটা রাজ্য সরকার দেয়। পশ্চিমবঙ্গের কোনো ব্যবস্থা আছে? এখানে যদি কথা হয়, এখানে কি হয়? বাংলার মানুষ, তোমরা তো বাঙালি, আমি তোমাদের কাঙালি বানাতে চাই। বাংলার মানুষ, তোমাদেরকে আমরা ভিখারি আর মিসকিন বানাতে চাই। তাই তোমাদেরকে আমি 5 টাকা ধরে ডিম ভাত দেব। এটাই বাংলার মুখ্যমন্ত্রী। আমাকে আপনাকে নাকি 5 টাকা করে ডিম ভাত দেবে। কেন? ভোট চলে এসছে, এখন আমাদেরকে ডিম ভাত দিবে। ও মনে করছে ডিম ভাত খাইয়ে মানুষকে খুশি করে দিবে। কেন ভাই? আমার পরিবারে আমি ডিম খাবো না মাছ খাবো না মাংস খাবো না নিরামিষ খাবো, আমার উপর ছেড়ে দাও। তুমি কি আমাকে খানা খাওয়ালে না? আমার দরকার রোজগার, আমাকে রোজগার করার সুযোগ করে দাও। আমি রোজগার করবো, আমি নিজের পয়সায় খাবো। আমি
মেহনত করে খাও। আজকে পশ্চিমবঙ্গে রোজগার নাই, তাই লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের বেকার যুবক অন্য রাজ্যে কাজ করতে চলে যায়, পরিযায়ী শ্রমিক হিসেবে। বলুন তাদেরকে দুরবস্থা। এই যে লকডাউন চললো, আজকে গ্রামে গ্রামে লকডাউনের বাজারে শুধুমাত্র মনরেগা প্রকল্প, 100 দিনের কাজের প্রকল্প চালু ছিল বলে মানুষ খেয়ে পড়ে বেঁচেছে। এই প্রকল্প কারা চালু করেছিল? কংগ্রেস পার্টি। আজকে সস্তায় রেশন পাই বলে আমরা খাদ্য সুরক্ষা আইনের দৌলতে 2 টাকা 3 টাকা করে চাল দাম পাওয়ার ব্যবস্থা আছে, মানুষ খেয়ে পড়ে বাঁচত। কাদের তৈরি খাদ্য সুরক্ষা আইন? কংগ্রেসের তৈরি। তাই মনে রাখবেন, কংগ্রেস মানে মানুষের কথা বলে। কংগ্রেস কোন জাতের কথা বলে না, সম্প্রদায়ের কথা বলে না। আমাদের কাছে সবাই ভারতবর্ষের নাগরিক। বিজেপির কাছে হিন্দু নাগরিক আলাদা, মুসলমান নাগরিক আলাদা। তৃণমূলের কাছে তৃণমূল বলা আলাদা, তৃণমূল যারা করে না তারা আলাদা। পঞ্চায়েতে যাবেন, যদি তৃণমূল করেন খাতির করে কিন্তু মাল তো দিতে হবে, টাকাটা দিলে হবে না। বিনা টাকায় এখানে কোনো কাজ হয় না। যদি আপনি জিজ্ঞেস করতে যান, হালো প্রধান, এটা তো আমার পাওনার টাকা, আমার টাকায় কেন ভাগ চাইছো? 100 দিনের কাজের টাকায় ভাগ, ঘরের টাকায় ভাগ, সবকিছুতে ভাগ চাইছো কেন? প্রধান বলবে, তোমাদের ভোটে তো আমি জয়ী হইনি, তাই তোমাদেরকে তো জবাব দেওয়ার দরকার নাই আমার। এটাই তো প্রধান, এটাই তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত। তা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত লুট করার ঢালা লাইসেন্স কে দিয়েছে? বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে। আজ বাংলার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ বিজেপি ঢুকে গেল। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বলছে বিজেপির বিরুদ্ধে ভোট করো। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার যদি সততা থাকে, আপনার যদি স্বচ্ছতা থাকে, আপনার যদি নিয়াত থাকে, আপনার যদি নীতি থাকে, সব থেকে আগে বলুন, সব থেকে আগে বাংলার মানুষের কাছে, সব থেকে আগে বাংলার মুসলমানের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলুন, আপনার ভুলের জন্য এ বাংলায় বিজেপি প্রবেশ করেছে, তাই এবার বিজেপি থেকে আগে স্বীকার করুন আপনি আমাদেরকে খতম করেছেন আর বিজেপিকে প্রশ্রয় দিয়েছেন। এখন আর সামলাতে পারছেন না। এখন বলছেন কংগ্রেস আমাকে দেখো, সিপিএম আমাকে দেখো। মমতা ব্যানার্জি পার্টির লোকরা বলছে, কোন হুঁকে পড়েছে বুঝুন। মমতা ব্যানার্জির পার্টির লোকরা বলছে, এর আগে বলতো কংগ্রেসকে খতম করো, এখন বলছে কংগ্রেস সিপিএম তোমরা মমতাকে দেখো, মমতাকে সাহায্য করো। তাহলে ঘুরছে টাকা, দুনিয়া গোল হয়, দুনিয়া ঘুরছে। তাই মমতা ব্যানার্জি পার্টির লোকরাকে কংগ্রেস সিপিএম এর সাহায্য চাইছে। আমরা বলেছি আগে ভুল স্বীকার করুন, ক্ষমা চান, কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করুন, তারপর আপনার কথা বিবেচনা করা হবে। তার আগে আপনাকে বাংলার মক্কা থেকে উৎখাত করার লড়াই আমরা সিপিএম মিলে মিশে একসঙ্গে ময়দানে লেগেছি। এখান থেকে আমরা জিহাদ ঘোষণা করে দিয়েছি, মমতাকে উৎখাত করার জিহাদ এখান থেকে আমরা করবো না। কারণ আমরা মনে করি ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করার ক্ষমতা একমাত্র কংগ্রেস দলের আছে। এই মুর্শিদাবাদ জেলার মানুষ যতদিন কংগ্রেস মুর্শিদাবাদ জেলার রাজনীতি করেছে, এখানে হিন্দু মুসলমানের মধ্যে কখনো কোনো বিরোধ হয়নি। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বড় হয়েছে এখানটায়। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ঈদ হয়, বকরিদ হয়, কোনো অসুবিধা হয় না আমাদের। আজ মানুষকে সন্দেহ চোখে দেখছে, আজ মানুষের মধ্যে বিভাজনের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি পার্লামেন্টে যেদিন প্রথম বক্তৃতা দিই এবারে নির্বাচিত হয়ে, আমি সেখানে একটা কথা বলেছিলাম, সে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই। সেই কথাটা হচ্ছে এই, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। মানুষের মধ্যে মানুষ খোঁজার দরকার। আমরা মানুষের মধ্যে মানুষ খোঁজা ভুলে যাচ্ছি, ভুলানোর চেষ্টা হচ্ছে। মানুষের মধ্যে মানুষ না খুঁজে আমরা মানুষের মধ্যে কে হিন্দু, কে মুসলমান, খ্রিস্টান খুঁজছি। অথচ ভারতবর্ষের হিন্দু ধর্ম তো পবিত্র ধর্ম হয় না। যে ধর্ম বলেছে, যুগ যুগ ধরে বলেছে তুমিও বাঁচো আমিও বাঁচি, যে ধর্ম যুগ যুগ ধরে বলেছে, স্বামী বিবেকানন্দের মতন বড় হিন্দু মহাসাধক কেউ নেই, তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি হিন্দু ধর্ম সত্য, আমি বিশ্বাস করি হিন্দু ধর্মের মতো পৃথিবীর সব ধর্ম সত্য। আমি না, স্বামী বিবেকানন্দের কথা বলেছি। তাই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের কোনো প্রশ্নই আসে না।
তৈরি করা হবে। রাজনীতি আমাদের তৈরি করছে সেই জায়গায়। মমতা ব্যানার্জি বলছে ইমাম ভালো দিলাম, মুসলমান এক হয়ে যাও, কোনো দরকার নাই। মুসলমানকে সামাজিক অধিকার, আর্থিক অধিকার, রাজনৈতিক অধিকার, সেখানে কোথায় মুসলমান? সেখানে মুসলমানকে খুঁজে পাওয়া যায়। এসপি, ডিএ, বড় বড় কর্মাধ্যক্ষ, বড় বড় সরকারি দপ্তরের বড় বড় ডাইরেক্টর, চেয়ারম্যান, মুসলমান খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়ে দেখতে হবে। সরকারি চাকরিতে যত কর্মচারী চাকরি করে ভারত পশ্চিমবঙ্গে, তার মধ্যে মাত্র 1.45% মুসলমান। যেখানে জনসংখ্যার 30% মুসলমান, সেখানে সরকারি দপ্তরে মুসলমানের সংখ্যা 1.45%, 1.5% না। ভোট আসবে, আবার মুসলমানের জন্য জয়ধ্বনি হবে। আমরা যা হ্যাঁ তাকে হ্যাঁ বলতে চাই, যা না তাকে না বলতে চাই। আমরা আপনাদের ভালোবাসি, আমরা আপনাদের পাশে থেকে লড়তে চাই। আমরা কখনো ছয় চাকরি করি। ক্ষমতা যখন থেকেছে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে যতটা ক্ষমতা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা চোরের দল হই। কংগ্রেসের কোন নেতা বলতে পারে না যে কংগ্রেসের কোন নেতা অধীর চৌধুরী গাড়ি কয়লা পাচারে যুক্ত, কেউ বলতে পারবে না। বলতে পারবে না অধীর চৌধুরী গরু পাচারে যুক্ত, বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমরা বালি পাচারে যুক্ত। এখন কি দেখছি আমরা? যারা বড় বড় কথা বলে তারা কোথায়? ও দিদি ভাই, দিদি ভাই, তোমার ঘরে ঢুকেছে সিবিআই, কেন ঢুকলো? তোমার ঘরে সিবিআই কেন? দিদি ভাই, আজকে লজ্জা লাগছে আমাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে যাচ্ছে সিবিআই কয়লা চোর ধরার জন্য, গরু পাচারকারী পয়সা ধরার জন্য। লজ্জা, লজ্জা এটা। আপনি বললেন যে সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা করছে, ভালো কথা। তো যদি রাজনৈতিক প্রতিহিংসা করে আন্দোলন হচ্ছে না কেন? যদি রাজনৈতিক প্রতিহিংসা করে সরকার আপনার এত বড় পার্টি, আন্দোলন কই? প্রতিবাদ কই? নারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ লুট হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। সেই নারদা কাণ্ডে যারা চোর, আপনি তাদেরকে বাঁচাতে কলকাতার রাজপথে গোটা রাত অবস্থান করেছিলেন দিদি ভাই। আজ ঘরে ঢুকে গেল সিবিআই। আপনি বলছেন আপনার বাড়ির বউকে টানাটানি করছে, তা আপনি আন্দোলন কেন করছেন না? আপনি না অগ্নিকন্যা? তাহলে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। প্রতিবাদ কেন হচ্ছে না? তৃণমূল রাস্তা কেন করছেন না? সিবিআই দপ্তর ভেঙে কেন দিচ্ছেন না? কেন? আপনি জানেন লাভ নাই, কারণ চুরি আপনি করেছেন। আপনি নিজে বলেন আপনার পার্টির লোককে, পঞ্চায়েতে চুরি করছো, করো, আমাকেও দাও, তোমরাও খাও। মুখ্যমন্ত্রী নিজে বলছেন তোমরা কাটমানি খাচ্ছ জানি, আমাকেও দাও, তোমরাও খাও, মিলেমিশে ভাগ করে না। দিদি স্লোগান, দিদি স্লোগান এটা। আজকে আপনি বলছেন মানুষের মধ্যে সেন্টিমেন্ট করার জন্য মেয়েদের। আমার ঘরের একটা বউ, তাকে কয়লা চোর বলে জিজ্ঞাসাবাদ করছে। একটা অল্প বয়সী মেয়ে, তাকে কয়লা চোর বলে জিজ্ঞাসাবাদ করছে। আমি দিদিকে বলছি, দিদি রাজীব গান্ধী বিশ্বাস করে একটা মেয়েকে মালা পরাতে আসতে দিতে চেয়েছিল। মেয়েটার নাম ভানু। রাজীব গান্ধীর সামনে এসে বোমা বিস্ফোরণ করে নিজেও মরল, রাজীব গান্ধীকেও মারল। অতএব মেয়ে মানে আর আপনার ঘরের বউ মানে সে একবারে সতী সাবিত্রী, সে কিছু জানে না। এটা ভাবার তো কোনো কারণ নাই, এটা ভাবার কোনো কারণ নাই। যদি কয়লা চোর না হয় সামনে দাঁড়িয়ে বলুন, মুখ্যমন্ত্রী আপনি বলুন নিজে যে আপনার দলের লোকরা কয়লা পাচার কেউ করেনি, আপনার সরকার কয়লা পাচারের ঘটনা জানতো না। আপনি বলুন আপনার আমলে গরু পাচার হয়নি, আপনার সরকার গরু পাচারের কথা জানতো না। বলুন বাংলাদেশে একটা দুটো নয়, লাখ লাখ গরু গেছে, সেই গরু তো মানি ব্যাগে করে যায়নি। নামাজ হচ্ছে, খেয়াল রাখবেন। সবাইকে সালাম, নমস্কার। আমার কাজ আছে, পরে যাবে। মির্জাপুর পূর্বাঞ্চল এবং সুজাপুর